শুভ সন্ধ্যা। আগের দিন আমি হিমালয় বর্ণনা পড়ানো শুরু করেছিলাম, বেশ কয়েকটি স্তবক পড়িয়েও দিয়েছি। পরবর্তী অংশটুকু আজকে পড়াবো। তাহলে কথা না বাড়িয়ে আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। ওই গণ্ড শৈলশিরে গুলমরাজি চিরে চিরে বিকশে গৈরিক ঘণ্টা ছটা রক্তময়, তৃণতরু লতা জাল অপরূপ লালে লাল, মেঘের আড়ালে যেন অরুণ উদয়। কবি বলছেন হিমালয়ের গণ্ডদেশে যে সমস্ত গেরুয়া লাল বর্ণধারী লতা পাতা গুল্ম ছড়িয়ে রয়েছে সেগুলো অপরূপ রক্তবর্ণে শোভা পাচ্ছে। কেন? অরুণ অর্থাৎ সূর্য, মেঘের আড়াল থেকে সূর্য দেখা দিলে চারপাশটা যেমন লাল রক্তাভ হয়ে থাকে, ঠিক তেমনই হিমালয়ের গণ্ডদেশটা শোভা পাচ্ছে লতা পাতা আর গুল্মতে। ক্লিয়ার? দেখো পরের স্তবকটা পড়াচ্ছি। কাছে কাছে স্থানে স্থানে নিচ মুখ উচকানে চড়িয়া বেড়ায় সব চমর চমরি। চমর চমরি শব্দের অর্থ হলো গায়ে। বলছে কাছে কাছে স্থানে স্থানে, নিচ মুখে অর্থাৎ মুখটা নিচুর দিকে করে, উচ কানে অর্থাৎ উঁচু কানে কানটা খাড়া করে, চড়িয়া বেড়ায় সব চমর চমরি, চারিদিকে সব গাইগুলি চড়ে বেড়াচ্ছে। সুচিকন শুভ্রকায়, সুচিকন একদম ঝলমলে পিচ্ছল তাদের গা, শুভ্র অর্থাৎ সাদা, কায় মানে হলো শরীর। সুচিকন সাদা ধবধবে তাদের শরীর, আছি পিছলায়া যায়, অনিলে চামচ চলে চন্দ্রিমা লহরী। অর্থাৎ কবি বলছেন এই সাদা ধবধবে হৃষ্টপুষ্ট গাইগুলি চড়ে বেড়াচ্ছে, তাদের গায়ে মাছিও বসছে না, পিছলে যাচ্ছে, কারণ তাদের শরীর এতটাই সুচিকন। এই গাইগুলিকে দেখে যেন মনে হচ্ছে চাঁদের জ্যোৎস্না খেলছে। এটি কে বললেন? কবি বিহারীলাল চক্রবর্তী হিমালয়ের বর্ণনা প্রসঙ্গে এই গাইগুলির কথা বললেন। পরের স্তবকে কবি কি বলছেন দেখো। কিবে ওই মনোহারি দেবদারু সারি সারি দেদার চলিয়া গেছে কাতারে কাতারে। যে কি যে মনোহারি লাগছে, রাস্তার দুধার দিয়ে কাতারে কাতারে সারি সারি অজস্র দেবদারু গাছ ছড়িয়ে আছে, চলে গেছে দূর পর্যন্ত। এই মনোহর দৃশ্য দেখে চোখ ফেরানো যায় না, এই কারণেই কবি বলেছেন কিবে ওই মনোহারি। তারপর কবি বলছেন দূর দূর আলবালে কোলাকুলি ডালে ডালে, পাতার মন্দির গাথা মাথায় সবার। অর্থাৎ কবি বলছেন একটি দেবদারু গাছের ডাল এবং অন্য একটি দেবদারু গাছের ডাল একে অপরকে ছুঁয়ে রয়েছে, যেন তারা কোলাকুলি করছে, গলাগলি করছে। এই প্রত্যেকটি গাছের মাথায় যেন মন্দির রয়েছে। কেন বলছেন কবি কথা? দেখবে দেবদারু গাছগুলো সোজা দাঁড়িয়ে থাকে আর তাদের মাথাটা এরকম হয়, পাতাগুলো এইভাবে থাকে মন্দিরের মতো। তাই বলছেন সবার মাথার উপরে যেন মন্দির আঁকা। এইভাবে তিনি হিমালয়ের সৌন্দর্য ব্যাখ্যা করলেন। পরের স্তবকে কবি বলছেন তলে তৃণ লতা পাতা সবুজ বিছানো পাতা, ছোট ছোট কুঞ্জবন হেথায় হোথায়। বলছে তলায় অর্থাৎ হিমালয়ের সানুদেশে লতা পাতা বিছানো রয়েছে, একেবারে সবুজ গালিচা পাতা, যেন ঘাসগুলির কথা বলা হচ্ছে। ছোট ছোট কুঞ্জবন হেথায় হোথায়, আর তারই আশেপাশে রয়েছে ছোট ছোট কুঞ্জবন। কেমন পাকম ধরি কেকারব করি করি, ময়ূর ময়ূরী সব নাচিয়া বেড়ায়। সেই কুঞ্জবনে পেখম মেলে ময়ূর ময়ূরী আনন্দে নাচ করছে। মধ্যমে ফোয়ারা ছোটে যেন ধূমকেতু ওঠে, ফরফর তুপড়ি ফোটে কেটে পড়ে ফুল। কত রকমের পাখি কলরবে ডাকি ডাকি সঙ্গে সঙ্গে উঠে পড়ে আহ্লাদে আকুল। এইখানটা কিন্তু কবি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। হিমালয়ের মাঝে যে ঝর্ণা ঝরে পড়ছে সেই ঝর্ণার সৌন্দর্য কবি এখানে ব্যাখ্যা করলেন। এই ঝর্ণাগুলোকে কবি ধূমকেতুর সঙ্গে তুলনা করছেন। ধূমকেতু দেখবে ঝাঁটার মতো দেখতে হয়, তাই তো? এই ঝর্ণা থেকে ফরফর আওয়াজ উঠছে, যেন তুবড়ি ফুটছে। তুবড়ি ফুটছে কেন বললেন কবি? দেখবে ঝর্ণার জলগুলো প্রচণ্ড স্পিডে পড়ার ফলে চারিদিকে ছড়িয়ে যায়, বুদবুদ চারিদিকে ফেটে পড়ে, যেন তুবড়ি শত শত তুবড়ি উড়ছে। সেই জলের ছিটকে যাওয়াগুলোকে, জলের শব্দগুলোকে কবি তুবড়ির সঙ্গে তুলনা করলেন। আর কি বললেন? যেন ফুল ফুটে উঠছে। ঝর্ণার এই যে বুদবুদ, এই যে জলের শব্দ, এই যে জলের সুন্দর গতিতে পড়া, এইগুলোকে দেখে কবির যেন মনে হচ্ছে চারপাশে ফুল ফুটে রয়েছে। কত রকমের পাখি কলবরে ডাকি ডাকি, এই যেখানে ঝর্ণা থাকবে, যেখানে গাছপালা থাকবে, যেখানে কুঞ্জবন থাকবে, সেখানে পাখিরা আসবেই। শত শত পাখি এসে কলরবে চারিদিকটা মুখর করে তুলেছে, সঙ্গে সঙ্গে উঠে পড়ে আহ্লাদে আকুল। এই পাখির ডাকগুলিকে কবি বলেছেন তারা আনন্দে আহ্লাদে আকুলিত হয়ে এভাবে ডাকছে। জলধারা ঝরঝর সমীরণ সরসর। তাহলে জলধারা কিভাবে পড়ছে? ঝরঝর করে। সমীরণ কথার অর্থ হলো বাতাস, বাতাস সরসর করে বইছে। চমকি চরন্ত মৃগ চাই চারিদিকে। চমকি চরন্ত মৃগ, চরন্ত মৃগর কথার অর্থ হলো ধাববান মৃগ। যে মৃগ চলে যাচ্ছিল, যার গতি ছিল, সেই মৃগ চমকে উঠছে। কেন চমকে উঠছে? এই যে ঝর্ণার ঝরঝর শব্দে। চমকি আকাশময় ফুটে ওঠে কুবলয়। কুবলয় শব্দের অর্থ হলো পদ্ম। বলছে চমকে গোটা আকাশে যেন পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। চমকি বিদ্যুৎলতা মিলাই নিমিখে, অর্থাৎ চমকে উঠে
বিদ্যুৎ লতা, বিদ্যুৎ বিজলি নিমিষে মিলিয়ে যাচ্ছে। নিমিষে মানে হলো নিমিষে, মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে। পরের স্তবকে কবি বলছেন, একই স্থান অভিনব, বিচিত্র শিখর সব চৌদিকে দাঁড়ায় আছে ঘেরিয়ে আমায়। বলছে এটা কি অভিনব স্থান? কোনটাকে অভিনব স্থান বলছেন? হিমালয়কে। বিচিত্র সব শিখরগুলি আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। গায়ে তরু লতা পাতা, থলো থলো ফুল গাথা, বরফের হীরকের টোপর মাথায়। বলছে গায়ে তরু লতা পাতা, কার গায়ে? হিমালয়ের গায়ে যে সমস্ত লতা গুল্ম রয়েছে তাদের কথা বলা হচ্ছে। থলো থলো অর্থাৎ থোকায় থোকায় ফুল গাথা, বরফের হীরকের টোপর মাথায়। হিমালয় শৃঙ্গে মাথার উপর যে বরফ ঢাকা রয়েছে সেটাকে কবি টোপরের সঙ্গে তুলনা করেছেন। তলভূমি সমুদয় ফুলে ফুলে ফুলময়, শিরোপরে লম্বমান মেঘের বিতান। কবি বলছেন তলদেশে অর্থাৎ হিমালয়ের পাদদেশে চারিদিক ফুলে ফুলে ভরে রয়েছে। যে সমস্ত কুঞ্জ লতাপাতা রয়েছে তাতে থোকায় থোকায় ফুল ভরে রয়েছে। শিরোপরে লম্বমান মেঘের বিতান। বিতান শব্দের অর্থ হলো বিছানা। হিমালয়ের মাথায় একেবারে গা ঘেঁষে যেন মেঘগুলি উড়ে যাচ্ছে। এই দৃশ্যটাকে দেখে কবি বলেছেন মেঘের বিছানা পাতা রয়েছে শিরোপরে অর্থাৎ মাথার উপরে। ক্লিয়ার? দেখো পরের লাইন দুটোতে কবি কি বলছেন, আকাশ পড়েছে ঢাকা, আর নাহি যায় দেখা তপনের সুবর্ণের তরল নিশান। বলছে আকাশ ঢাকা পড়ে গেছে আর সূর্য দেখা যাচ্ছে না। সূর্যের যে সুবর্ণ রঙা সোনার রঙা তরল রশ্মি রয়েছে তার দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা পড়ে গেছে। কেবল বিজলিমালা বেড়াই করিয়ে খেলা, কেন গো বিমানে আজি অমরই অমর। কবি বলছেন কেবল সমস্ত বিজলি বিদ্যুৎ মেঘের উপরে খেলা করছে, সূর্য আজকে দেখা যাচ্ছে না। কেন গো বিমানে আছি অমরই অমর। বিমান শব্দের অর্থ হলো আকাশ। বিমান মানে কিন্তু এখানে এরোপ্লেন নয়, বিমান মানে আকাশ। বলছে বিমানে এই রকম দৃশ্য কেন দেখা যাচ্ছে? তোমরা কি কেউ বলতে পারবে? তোমরা কি সারদারে দেখেছো, এনেছো তারে? ভূষিতে প্রকৃতির প্রসাদ সুন্দর। বলছে তোমরা কি এখানে সারদাকে নিয়ে এসে স্থাপন করেছো এই যে ভূপ্রকৃতির সৌন্দর্যের শোভাটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য? এটি কবির কল্পনা। এইবার কিন্তু কবির সারদাকে মনে পড়ে গেল। এতক্ষণ হিমালয়ের যে অপূর্ব সৌন্দর্য সেটাই তিনি কিন্তু বর্ণনা করছিলেন। কোথাও থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে, কোথাও সূর্যরশ্মির কিরণ পড়ছে সেই ফুলের ওপরে, কোথাও শৃঙ্গের মাথায় যে বরফ জমে রয়েছে সেগুলোকে টোপরের মতো মনে হচ্ছে। হিমালয়ের পাদদেশে যেন ঘাসের গালিচা পাতা রয়েছে, তাতেও রয়েছে থোকা থোকা ফুল। শুভ্র বর্ণের সমস্ত গাইগুলি হেলে দুলে চড়ে বেড়াচ্ছে ঘাসের ওপর দিয়ে, তাদের শরীর দিয়ে যেন জ্যোৎস্না বেরোচ্ছে। এইগুলো কবি এতক্ষণ ধরে বর্ণনা করছিলেন। এইবার কবির কিন্তু সারদাকে মনে পড়লো। হিমালয়ের সৌন্দর্য থেকে কবির মনটা বিচ্ছুরিত হয়ে গেল। কোন দিকে? সারদার দিকে। তিনি সারদাকে মনে করলেন। দেখো পরের স্তবকে কবি কি বলছেন। সারদাকে যেহেতু মনে পড়ে গেল তাই কবি বিচলিত হয়ে গেল। কবি বিচলিত হয়ে পরের স্তবকে কি বলছে দেখো, হা দেবী কোথায় তুমি, শূন্যগিরি ফুলভূমি, কোথায় কোথায় হায় সারদা সারদা। এতক্ষণ তো সারদাকে মনে পড়েনি, এতক্ষণ হিমালয়ের যে অপূর্ব সৌন্দর্য শোভা সেটা নিয়েই কবি মেতেছিলেন। এই হিমালয়ের অপূর্ব সৌন্দর্য, হিমালয়ের চূড়ার মধ্যে এই আকাশের খেলা দেখে কবি মনে করলেন যে হিমালয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য দেবীকে সেখানে আহ্বান করে আনা হয়েছে। এই সূত্রে তার দেবীর কথা মনে পড়লো। মনে পড়তে এসে বলছে, হা দেবী কোথায় তুমি, শূন্যগিরি ফুলভূমি, এই গিরি এই পর্বতমালা শূন্য, সমস্ত ফুলভূমি শূন্য, কোথায় কোথায় হায় সারদা সারদা। সারদা তুমি কোথায় আছো, কোথায় আছো হায় হায় করছে কবি। কবির ভিতর থেকে আর্তনাদ ফুটে উঠেছে। আমি বলেছি যে গোটা সারদা মঙ্গল জুড়ে কবির সঙ্গে দেবী সারদার বিরহ মিলনের চিত্র কিন্তু অঙ্কিত হয়েছে। এখানে দেখো বিরহের চিত্র অঙ্কিত হচ্ছে। তারপর কবি বলছেন, আর কেন হাস্য মুখে হানু উগ্র বজ্র বুকে কি ঘোর তামসী নিশি। অর্থাৎ বলছে তুমি হাসছো কেন। কবি মনে করছেন দেবী তাকে হাসছে। এই যে লুকোচুরি খেলছে দেবী, এর মধ্যে দেবী কিন্তু হাসছে। তাই কবি বললেন তুমি কেন হেসে আমার বুকে বজ্র হানছো। দেবীর হাসি, দেবীর এই ছলনা কবির সহ্য হচ্ছে না। কবির বুকে বজ্রপাত হচ্ছে যেন। চারিদিকে সে অন্ধকার দেখতে পাচ্ছে, তমসা নিশি দেখতে পাচ্ছে দেবী বিহনে। ক্লিয়ার? আহা স্নিগ্ধ সমীরণ বুঝিলে তুমি বেদন, বুঝিল না সুলোচনা সারদা আমার। কবি বলছেন এই যে স্নিগ্ধ সমীরণ, এই যে মৃদুমন্দ বাতাস আমার মনের কথা বুঝতে পেরেছে। অর্থাৎ সুলোচনা, সুলোচনযুক্ত দেবী সারদা আমার মনের কথা বুঝতে পারছে না, ভাবে প্রকৃতি বুঝতে পারছে। হা মানিনী মান ভরে গেছো কোন লোকান্তরে, বলো দেব বলো বলো কুশল তাহার। বলছে হিমালয় পর্বতকে জিজ্ঞাসা করছে, দেব বলো, দেবীর কুশল সংবাদ দাও, দেবী কোথায় আছে। তিনি হয়তো মাননি, মান করে তিনি কোথাও লোকান্তরে লুকিয়ে আছেন। কথা বিহারীলাল কল্পনা করছেন। ওই ফুলময়ী সতী গিরিভূমি ভাগ্যবতী, অভাগার তরে তব হয়নি সৃজন। কবি বলছেন তুমি তো ফুলময়ী সতী, তুমি ভাগ্যবতী, কিন্তু এই অভাগার জন্য তোমার কি এতটুকু মনোবেদনা নেই?
দেখা যদি পাই তার, দেখা হবে পুনর্বার, হলেম তোমার কাছে বিদায় এখন। বলছে এরপর যদি তোমার সাথে আমার দেখা হয় তাহলে তখন পুনর্বার দেখা হবে, আবারের জন্য দেখা হবে, পরের বারের জন্য দেখা হবে, এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। এই লাইনটা পড়ে বোঝা যায় যে কবি সারদা মঙ্গল কিন্তু একভাবে লেখেনি, একটা স্নায়বিক উত্তেজনা, একটা মনের ভিতরে টানাপোড়েনের মধ্যে দিয়ে লিখেছে, একটা স্রোত চলছিল কবির ভিতরে। কবি এতদূর পর্যন্ত লিখে হয়তো লেখাটা থামিয়ে রেখেছিলেন সেই দিনের মতো করে, পরের দিন হয়তো সারদা মঙ্গল আবার লিখতে বসবেন, তাই কবি বললেন যে এরপর যদি দেখা হয় পুনর্বারের জন্য দেখা হবে, এখন আমি যাই। অর্থাৎ কবি এখানে লেখা শেষ করলেন। আমি এতদূর পর্যন্ত পড়িয়ে দিলাম, এখানে গোটা হিমালয়ের বর্ণনা কিন্তু ব্যাখ্যা করে দিলাম, আগের ক্লাস এবং এই ক্লাস মিলিয়ে। তোমরা বুঝতে পেরেছো, খুব শক্ত নয়, হিমালয় বর্ণনা 10এই দিক বা 5এই দিক, উত্তরটা লেখা খুব একটা কঠিন নয়। তবু আমি চেষ্টা করব এই নোটটা তৈরি করে দিয়ে দেওয়ার, কারণ কোনো একজন ছাত্রী আমাকে কমেন্ট সেকশনে লিখেছে যে ম্যাম নোটটা তৈরি করে দিন। আমি চেষ্টা করব নোটটা তৈরি করে দেওয়ার, হয়ে গেলে তোমাদেরকে ইউটিউবে দিয়ে দেব, তোমরা পড়ে নিও। কিন্তু টেক্সের এই লাইনগুলো, এই উক্তিগুলো, কোটেশনগুলো কিন্তু তোমরা হিমালয় বর্ণনা যখন লিখবে সেখানে দিও, সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। আর আমি CC7-এর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো, একবারে 70-75টা শর্ট কোয়েশ্চেন আলোচনা করা সম্ভব নয়, 2-3টে ক্লাসের মাধ্যমে হলেও আমি চেষ্টা করব সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া। কারণ লাইন তুলে প্রশ্ন তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না কোথা থেকে দিয়েছে, অনেকেই ইতিমধ্যে আমাকে নক করেছো যে ম্যাম এই এসএকিউ প্রশ্নগুলো একটু আলোচনা করে দিন। আমি আলোচনা করে দেব, চিন্তা নেই। আমি নিজেও একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, সে কারণে নিয়মিত আমি তোমাদের ভিডিও দিতে পারছি না, কিন্তু আমার মাথায় থাকে যে তোমাদের পরীক্ষা চলে আসছে, আমি নিজের মতো করে চেষ্টা করব তোমাদের ভিডিওগুলি দিয়ে দেওয়ার। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ।